স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহিদ। বর্তমানে দেশে পোলট্রি খাতে বিনিয়োগের পরিমাণ প্রায় 25,000 কোটি টাকা। এই খাতে কর্মসংস্থান হয়েছে প্রায় 50 লাখ মানুষের। দেশের বর্ধমান আমিষের চাহিদা মেটাতে পোলট্রি খাতকে করমুক্ত ঘোষণার দাবি এই খাতের ব্যবসায়ীদের। এ নিয়ে আলোচনা করতে আজকে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ওয়ার্ল্ড পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশনের বাংলাদেশের সহসভাপতি আব্দুস সবুর এবং রেনাতা লিমিটেডের অ্যানিমাল হেলথ ডিভিশনের প্রধান সিরাজুল হক। জনাব সবুর এবং জনাব সিরাজুল হক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? জি, ভালো। জনাব সবুর, আপনার কাছে প্রথম প্রশ্ন শুরু করতে চাচ্ছি যে বলা হচ্ছে যে আমাদের এই সেক্টরটা একটি ট্রাস্ট সেক্টর এবং এই সেক্টরে বলা হয়েছিল 2019 সাল পর্যন্ত করমুক্ত রাখবার একটা ঘোষণা দেওয়া হয়েছিল। তারপরে এই অর্থ বছরে এই শিল্পের উপর কর ধার্য করা হয়েছে, যেটা নিয়ে আপনারা আসলে কথা বলবেন। এই কর ধার্য করার পর ঠিক এই পর্যন্ত আমি যদি জুলাই থেকে বলি এই পর্যন্ত কোনো ইম্প্যাক্ট আপনি দেখতে পেয়েছেন কিনা এই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে? এ ধরনের কথা ছিল, ধন্যবাদ আপনাকে মিস্টার শামীম জাহেদি। জি, কিন্তু কোনো উল্লেখযোগ্য ইম্প্যাক্ট আমরা এখনো পর্যবেক্ষণ করতে পারি নাই। কারণ এখনো আমাদের আপনি জানেন যে আমাদের পোলট্রি সেক্টরে অনেক ধরনের অ্যাডিটিভস এবং ঔষধপাতি আমাদেরকে আমদানি করতে হয়। জি, যেটা দেশে প্রোডাকশন করা হয়তো সম্ভব নয়, অনেক বড় বিনিয়োগের ব্যাপার, এবং যার ফলে আমরা বিদেশ থেকে আনতে হয় আমাদেরকে। এবং সেখানে আপনি জানেন যে সরকারি নিয়ম নীতি যেগুলো আছে, জাতীয় রাজস্ব বোর্ড আছে, সেখান থেকে আমাদের বহুবার আমরা মিটিং করেছি, বিভিন্ন ফোরাম থেকে, আমরা পোলট্রি ফোরাম থেকে কথা বলেছি তাদের সঙ্গে, কিন্তু সম্পূর্ণ যে সলিউশন সেটা এখনো হয়ে ওঠেনি। ধন্যবাদ জনাব আব্দুস সবুর। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব সিরাজুল হক, আপনার কাছে জানতে চাচ্ছি কী ধরনের নতুন ট্যাক্স বসানো হলো? বলা হচ্ছে এআইটির কথা বলা হচ্ছে, যেটা আগে কখনো ছিল না, এবং আপনাদের পোলট্রি সেক্টর অন্যতম একটি উপাদান এনজাইম, তার উপর ডিউটি শুল্ক বসানো হয়েছে 10 থেকে 20% পর্যন্ত। আপনি একটু বলবেন যে আসলে কী ধরনের সমস্যা আসলে আপনারা বোধ করছেন এই ফলে? আসলে ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের এই ইন্ডাস্ট্রিতে এই বছর এসে আমরা ট্যাক্সের ক্ষেত্রে নানান ধরনের জটিলতায় আমরা সম্মুখীন হচ্ছি। প্রথমত, এই ইন্ডাস্ট্রিতে যারা বিজনেস করতেন সবার ট্যাক্সের পরিমাণ ছিল ওয়ান ইনকাম অনলি 3%, যেটাকে হঠাৎ করে এবছর এসে এটাকে 10% করে দেওয়া হয়েছে। যে কোনো কিছু আমদানির ক্ষেত্রে এটা ট্যাক্স ফ্রি ছিল, কিন্তু এটার উপর হঠাৎ করে এআইটি বসিয়ে দেওয়া হয়েছে। তৃতীয়ত ঝামেলা যেটা হয়েছে যে এই সেক্টরে যে মেইন ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা বিদেশ থেকে আনতে হয়, যেটা বাংলাদেশে তৈরি হয় না, ওটা এসআরওর একটা নোটিশের বলে, যেগুলো পোলট্রি ফিড এবং ফিডের জন্য যত ধরনের কাঁচামাল ছিল এগুলো ট্যাক্স ফ্রি আসার কথা, এবং এটা এখনও এসআরওতে আছে। কিন্তু ওখানে ডিসক্রিপশন দেওয়া নেই যে কোন কোন আইটেম এই ফিড এবং ফিডের জন্য ব্যবহার করা হয়। এই জায়গাটাতে একটা ধূম্রজাল সৃষ্টি হওয়ার কারণে কাস্টমস কর্তৃপক্ষ চিটং এবং বেনাপুল পোর্টে তারা বলছেন যে, সাপোজ আপনি যে নামটা বললেন এনজাইম, যে এনজাইম অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু আমরা যে এনজাইমটা ব্যবহার করি তার জন্য ব্যবহার করার জন্য আমরা ডিরেক্টর অফ দ্য লাইভ স্টক থেকে আলাদা একটা পারমিশন নিয়ে নেই, যেটাকে এনওসি বলা হয়। ওনারা এনওসি দেন যে প্রতিষ্ঠানটা এটার জন্য আবেদন করেছে ওই প্রতিষ্ঠানটি সত্যিকার অর্থে পোলট্রি শিল্পের সাথে জড়িত, এবং উনি যে প্রোডাক্টগুলো আনবেন ওগুলো পোলট্রি শিল্পেই ব্যবহার করা হবে। এটা দেওয়ার পরেও এনবিআর বলছে যে না, এটা হয়তো অন্য জায়গায় ব্যবহার করা হতে পারে, অথবা এটার উপর ট্যাক্স আসবে। তো এটাকে আপনারা এক ধরনের আপনাদের ভাষা বলছেন হয়রানি বলছেন আপনারা? এটা ডেফিনেটলি হয়রানি। আপনি যেহেতু ডিরেক্টর অফ লাইভ স্টক থেকে আপনি এনওসি নিয়ে যাচ্ছেন, তার মানে এটা পোলট্রি শিল্পের বাইরে যদি ব্যবহার হতো তাহলে লাইভ স্টক এটা ডিএলএস কিন্তু এটার পারমিশন দিত না। আমি একটা ছোট্ট একটা প্রশ্ন করি। আসলে আমরা যাদের সাথে কথা বলি, যে যত ধরনের ব্যবসায়ী বা ইন্ডাস্ট্রি আছে, তারা সকলেই চান তাদের ক্ষেত্রে ট্যাক্স না থাকুক, সবাই চায়, উইশফুল থিংকিং। রাইট। কিন্তু সরকারের পক্ষে এটা সম্ভব নয়। সরকারকে আসলে রাজস্ব আদায় করতে হবে এবং সেটা দেশেরই উন্নয়নের কাজে ব্যবহার করতে হবে। তো কি এমন যুক্তি আপনি পোলট্রি খাতের পক্ষে দেখাবেন যে এইখানে ট্যাক্স মুক্ত রাখতে হবে? যদিও বলা হয়েছিল যে 2019 সাল পর্যন্ত এই সেক্টর
ট্যাক্সের আওতায় থাকবে না? রাইট রাইট খুব ধন্যবাদ, খুব ভালো প্রশ্ন করেছেন আপনি। আসলে ব্যাপার হচ্ছে যে সরকার কি চায় যে তার দেশীয় শিল্পগুলোর প্রসার ঘটুক। যেমন উনি কৃষি খাতে বাংলাদেশে এখন আমরা স্বয়ংসম্পূর্ণ, গার্মেন্টস খাতে অনেক প্রসার ঘটেছে। পোলট্রি শিল্প এমন একটা শিল্প যেটা সরকারের সহায়তা ছাড়াই আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে। আমরাও চাই যে এই সেক্টরে ট্যাক্স আসুক, কিন্তু কখন সেটা, যখন এই সেক্টরটা একটা পর্যায়ে যাবে, দাঁড়িয়ে যাবে। আপনি একটা শিশুর উপর যদি 10 কেজি একটা বোঝা চাপিয়ে দেন, শিশুটা হয়তো বহন করতে পারবে না। আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা এই এখন সেক্টরে বিনিয়োগ হয়েছে প্রায় 25,000 কোটি টাকা। Right, এখানে right. কর্মসংস্থান হয়েছে মানুষের প্রায় প্রায় 50 50 লক্ষ মানুষ। এরপর কি আমরা এখন শিশু বলবো? না, এটা আরো অনেক প্রোগ্রেস করার জায়গা আছে। এবং যেটা হয়েছে, এই 50 লক্ষ লোকের যে কর্মসংস্থান হয়েছে, এটা কিন্তু গ্রামগঞ্জে মহিলা পুরুষ মিলে গরিব লোকজন যাদের জীবিকা এখান থেকে নির্বাহ করছে। এটা কিন্তু খুব মানে অর্গানাইজড ওয়েতে এখনো ওইভাবে গড়ে ওঠেনি। আমরা যেটা চেয়েছি সরকারের কাছে, যেটা অর্গানাইজড ওয়েতে গড়ে ওঠা পর্যন্ত আমাদেরকে সময়টা দেয়া হোক। যেটা সরকার এর আগে বলেছিলেন 2019 সাল পর্যন্ত, আমরা মনে করি যে 2019-20 সালের মধ্যে আমরা একটা পর্যায়ে চলে যাব। এখন 2015 সাল শেষ পর্যায়ে আমরা জি, আছি, জি, 16 সাল সামনে হতে শুরু করব। জি জি So আপনার আর 3টা 19 সাল পর্যন্ত যদি আমাদেরকে করমুক্ত ঘোষণা করা হয়, তার মধ্যে আমরা একটা শিল্পটাকে একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো। তখন আশা করি আমরা সরকারের করের যে একটা আদায়ের যে একটা লক্ষ্যমাত্রা আছে, সেখানে আমরা একটা ভূমিকা কর রাখতে আসলে পারবো। সবাইকে দিতে হবে। জি, কারণ এটার বাংলাদেশের সাথে- 16 কোটি দেশের মানুষ, এখানে টিআইএন ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর হচ্ছে মানুষের 13 থেকে 14 লক্ষ মানুষের। এটা খুবই দুর্ভাগ্যজনক। এখানে একটি please, জিনিস আমি একটু জি, please. অ্যাড করতে চাই, সেটা হচ্ছে দেখেন, পোলট্রি একটি জনপ্রিয় শিল্প, হ্যাঁ, কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ নেই। এখন গার্মেন্টসের সঙ্গে যদি আমরা প্যারালালি চিন্তা করি, গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা হচ্ছে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি। এখানে ট্যাক্সটা দিলে কিন্তু গভর্নমেন্টের কি বলে রেভিনিউটা অনেক চলে আসে। পোলট্রিতেও ট্যাক্স হওয়া উচিত, না করছি না আমরা, কিন্তু ট্যাক্সটা দিবে কারা? সেই গরিব লোকেরা যাদের টিআইএন নাম্বার নেই। আচ্ছা, ইনফ্যাক্ট কিন্তু ওদের উপর যেই পড়ে, সেটা বড় সমস্যা। আর আমরা যে 2019 সাল বা 20 সাল পর্যন্ত যেটা বলছি, যেটা সরকার আমাদের সঙ্গে ছিলেন, হ্যাঁ, এখন দেখেন পার ক্যাপিটা মিট কনজাম্পশন এখন পর্যন্ত আমাদের 3.74 কেজি, 4 কেজি। আচ্ছা, আর সেটা আমাদের 2020 সাল নাগাদ আমরা চিন্তা করেছিলাম যে এটা 8.5 কেজি হবে। আসলে মানুষের জীবনের যে জীবন ব্যবস্থার উন্নয়ন, যেটা আমরা একটা খুব সেফ ফুড, অর্থাৎ মানে জীবাণুমুক্ত একটা ভালো খাদ্য আমরা কিন্তু সরবরাহ করছি অনেক কম দামে। সেটা আপনাকে অবশ্যই হিসাব করতে হবে, এবং সেখানে গরিব মানুষের উপরে সরকার যেন ট্যাক্সেশন না করেন, যত কম থাকে তত ভালো। ইন্ডাস্ট্রি এখনো একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে? কারণ আমরা এখনো দেখেছি যে প্রচুর খামার আছে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে আছে, ছোট ছোট খামারে ছড়িয়ে আছে, কিন্তু ঠিক প্রাতিষ্ঠানিক কি রূপ আছে? কারণ আমরা কি সেই জায়গায় জানি যে সেই ছোট ছোট খামারিরা কি ধরনের খাবার, সেটাকে মানসম্মত খাবার খাওয়াচ্ছে সেখানে একটি 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 পাখিকে বা একটি মুরগিকে, এবং যেটা আসলে স্বাস্থ্যসম্মত, যে কথা ভালো প্রশ্ন বলছিলেন, করেছেন সেফটি, আপনি, ফুড একটা সেফটি কথা বলছিলেন। খুবই যুগোপযোগী একটি প্রশ্ন করেছেন। আপনি জানেন যে আমরা ওয়াপসা থেকে, ওয়ার্ল্ড পলিসি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ব্রাঞ্চ থেকে প্রতি 2 বছর পর একটা করে মেলা করে থাকি, আমরা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার করে থাকি। এবং সেখানে গত মেলায় আমাদের স্লোগান ছিল সেফ ফুড হেলদি নেশন। আচ্ছা, কেন সেফ ফুড বলছি আমরা? মানে কেমন করে আমরা যাব? এখন দেখুন যে আমরা বাংলাদেশে যেগুলো আমাদের ইনগ্রেডিয়েন্টস তৈরি হয়, যেমন 60-70% ভুট্টা আমরা বাংলাদেশে তৈরি করতে পারছি এখন। রাইস পলিশ আমাদের নিজস্ব জিনিস, বাট সয়াবিন মিল আমাদের মেজরিটি আমদানি করতে হয়, একদম পুরাটাই প্রায়। এবং অনেক অ্যাডিটিভস যেটাকে বলি আমরা, ছোট ছোট ইনগ্রেডিয়েন্টস লাগে যেগুলো, সেগুলো বিদেশ থেকে আমদানি করতে হয় আমাদেরকে। সেই সব ক্ষেত্রে আপনার যেটা হচ্ছে যে এত ভালো ভালো জিনিস দিয়ে আমরা কিন্তু জিনিসটা তৈরি করছি। নট অনলি দিস, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আছে, যেমন সিরাজ সাহেব বলেছেন যে এনওসি নেওয়ার জন্য লাইভস্টক ডিরেক্টরেটে একটা কমিটি আছে, এক্সপার্ট প্যানেল আছে, এবং প্রত্যেকটা যতগুলো অ্যাপ্লিকেশন হয় এদের সব কিছু কাগজপত্র জমা দিতে হয়, এবং তারা এটাকে জাস্টিফাই করেন। এরপরে যখন মালটা চলে আসে পোর্টে, যখন এখানে কিন্তু যাচাই বাছাই হয় আবার। আচ্ছা, এখানে সরকারি এক্সপার্ট কর্মকর্তা আছেন যারা, তারা যাচাই বাছাই করেন, প্রয়োজনে টেস্ট করেন। যখন চলে আসে, যখন ফিড বিলে যাচ্ছে, অথবা যখন আমরা মুরগিকে খাওয়াচ্ছি, তখন কিন্তু এইসব বড় বড় কোম্পানি যারা আছে, যারা বিগ স্টেক হোল্ডার্স, যারা সাপ্লাই করেন এই ফিডটা, এই ওষুধটা, মানে ফিল্ড লেভেলে, স্পেশালি দ্য ফিডস, এনাদের কিন্তু নিজস্ব ল্যাব আছে। আচ্ছা, এবং সেইখানে ল্যাবে তারা পরীক্ষা নিরীক্ষা করে
মানে যতক্ষণটা পর্যন্ত স্যাঙ্গুইন হয়, শিওর অ্যান্ড সার্টেন হয় যে এটা হাই কোয়ালিটি ফিড এবং কোনো রকম এর মধ্যে কোনো রকম কি বলে খারাপ কিছু নেই, সেই সব জিনিস দিয়ে কিন্তু আমরা ফিড তৈরি করছি। সেই ফিডটা আপনার মুরগিতে খাচ্ছে, সেই মুরগিটা আমরা খাচ্ছি, তাহলে এটা আমরা সেফ ফুডের দিকে এগোচ্ছি আমরা। আচ্ছা, জনাব আব্দুল সবুর, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটি বিরতিতে যাবার, ফিরে এসে আমরা আপনার কথা বলবো আপনার সাথে। আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার, আমাদের সাথেই থাকবেন, ফিরছি শীঘ্রই। স্বাগত একবার খাতুনগঞ্জ থেকে মধ্যজেলা। আজ আমরা আলোচনা করছি পোল্ট্রি খাত নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সহসভাপতি আব্দুল সবুর এবং রেনেটা লিমিটেডের অ্যানিমাল হেলথ ডিভিশনের প্রধান সিরাজুল হক। জনাব আব্দুল সবুর এবং জনাব সিরাজুল হক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। জনাব সিরাজুল হক, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা বাংলাদেশে এখন যেসব আমরা পোল্ট্রি খাতে যে আমরা মাংস, মুরগির মাংস এবং ডিম যারা সরবরাহ করছে, তার কতটা অংশ আমাদের লার্জ স্কেল কমার্শিয়াল ইন্ডাস্ট্রি মানে কমার্শিয়াল প্রোডাকশন থেকে আসছে, আমি যদি বলি বড় বড় কোম্পানি যারা করছেন, প্রসেসড করছেন, আর কতটা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটে থাকা খামারিরা করছেন? আপনি যদি মাংসের কথা ধরি, ব্রয়লার মিট যেটা, এটা 60%-এর বেশি এখনো প্রান্তিক খামারি থেকে আসছে। আর ডিমের ক্ষেত্রেও রেশিওটা এরকমই। এখনো পর্যন্ত বাংলাদেশের এই পোলট্রি খাতটা এখনো প্রান্তিক খামারিদের প্রাধান্যটাই বেশি। আচ্ছা, এবং এটার পেছনে কারণ হচ্ছে যে পোলট্রি খাতের মধ্যে যেহেতু লাইভ বিজনেসে আপনার কোনো সময় লাভ হতে পারে, কোনো সময় লোকসান হতে পারে। তো প্রান্তিক খামারিরা একবার যখন এটার মধ্যে এনগেজড হয়ে যায়, ওরা আর অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ ওদের থাকে না একবার ইনভেস্টমেন্ট করে ফেললে। এবং বাংলাদেশে দেখা যায় যে বেকারত্ব একটা বিশাল একটা সমস্যা বাংলাদেশ সরকারের জন্য। আমরা দাবি করব যে পোলট্রি সেক্টর এক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে, যেটা আপনি প্রথমেই বলেছিলেন যে 50 লক্ষ লোক এক্ষেত্রে তাদের মানে অবদান রাখছে এবং এর মধ্যে বেশিরভাগই প্রান্তিক খামারি। আমার এই প্রশ্নের বাসার বড় উদ্দেশ্য ছিল হচ্ছে যখন লার্জ ইন্ডাস্ট্রিয়াল স্কেলে একটা ফার্মিং হচ্ছে, সেখানে আপনি সবকিছু হয়তো কন্ট্রোল করতে পারবেন। যখন একদম ছড়িয়ে ছিটে থাকবে খামারিরা, ছোট ছোট খামারি, সেইখানে সেফটিটা আসলে কিভাবে নিশ্চিত করবেন, সেটা বা আপনার নিশ্চিত করবার জন্য আপনারা কি করছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। যে আমরা যেটা এখন যেটা অর্গানাইজেশনাল আকারে যে আমরা প্রমোট করছি বিভিন্ন এলাকাতে, আমরা বিভাগীয় পর্যায়ে সেমিনার করছি তাদেরকে সচেতন করার জন্য। আর একটা জিনিস আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশে এখন খামারিরা আগে যেটা করতো, যে নিজেরা তৈরি করা খাবার খাওয়াতো মুরগিদেরকে। আচ্ছা, কিন্তু এখন আর কেউ নিজেরা হাতে তৈরি খাবার খাওয়াচ্ছে না। আপনি জানেন যে মানুষ এখন আধুনিক হচ্ছে এবং তার খাওয়ার বানানোর জন্য যে সময় নষ্ট করার মতো সময় তার হাতে নেই, যার ফলে হচ্ছে যে খাবারের যে বিশুদ্ধতা এবং খাবারের মান, যেটা নিয়ে আগে আমরা চিন্তিত ছিলাম সেটা নিয়ে এখন আমরা চিন্তিত নই। এখন বিভিন্ন বড় বড় কোম্পানি তাদের বিভিন্ন মোস্ট মডার্ন ল্যাবরেটরি ফ্যাক্টরিতে তারা খাবার তৈরি করছে, যেগুলো একেবারে দেশের প্রান্তিক পর্যায়ে তারা পৌঁছে দিচ্ছে। সো সেদিক থেকে বলবো এখন আমরা মোটামুটি সিকিউর খাবারের দিক থেকে সেফ ফুড আমাদের তৈরি করতে পারছি। আচ্ছা, ধন্যবাদ জনাব হক। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব সবুর, আপনার কাছে জানতে চাচ্ছি, যখন এই আমরা দেশীয় পোল্ট্রি ইন্ডাস্ট্রির কথা বলছি, তখন আরেকটি কনসার্ন কিন্তু আমরা প্রায় শুনি আমাদের দেশীয় উদ্যোক্তার কাছ থেকে, যে এখানে বিদেশি অনেক ইনভেস্টমেন্ট এসছে এই সেক্টরে এবং তারা এক ধরনের অসম প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছেন বলে বলা হয়। আপনার কি মনে হয়? হ্যাঁ, কেন অসম প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছেন এখানে তারা, যারা দেশি উদ্যোক্তা আছেন, তাদের কি সমস্যা আসবে? এখানে আপনি জানেন যে যখন একটি দেশে যখন একটা শিল্প যখন গড়ে ওঠে ধীরে ধীরে, হ্যাঁ, তখন দেশীয় উদ্যোক্তাদেরকে সরকার সাপোর্ট করে যায়। আচ্ছা, এটা নর্মাল নিয়ম, আমরা জানি যেটা। আবার বিদেশি কিছু উদ্যোক্তা তখন চিন্তা করে যে ওই দেশে বা বাংলাদেশের কথা ধরেন যদি, যে না ওখানে পোলট্রিতে একটা মেজর গ্রোথ আসছে, সো উই শুড ইনভেস্ট, আমরা এখানে বিনিয়োগ করব। এখানে আমার মনে হয় যেটা, যে প্রথমে যেটা দরকার, যে আমার দেশীয় যারা ইনভেস্টর, যারা বিনিয়োগকারী, তাদের স্বার্থ সংরক্ষণ করাটা খুবই জরুরি। জনাব
হক, একই প্রশ্ন আপনার কাছে, আপনি কোনো সমস্যা দেখছেন কিনা বিদেশি যখন ইনভেস্টর এখানে না, আসছে? বিদেশি ইনভেস্টরের মধ্যে দুটো জিনিস আমি উল্লেখ করতে চাই। সাপোজ একটা আমাদের রেনাটার একটা প্রবলেমের কথা আমি উল্লেখ করছি, যে মুরগির জন্য আমরা ভিটামিন প্রিমিক্স তৈরি করি, যখন আমরা তৈরি করছি সরকার বলছে যে এটার উপর ট্যাক্স দিতে হবে। এবং আমার কাছে হঠাৎ করে 49 কোটি টাকা ট্যাক্স চেয়ে বসলেন সরকার। কিন্তু এটা যদি আপনি বিদেশ থেকে ইম্পোর্ট করেন তখন ওটার প্রতি ট্যাক্স নেই, তখন ওটা বলছে যে ভিটামিন প্রিমিক্স। না, এটা তো ইনভেস্টমেন্টের সমস্যা নাই, যদি একটা বিদেশি কোম্পানি এখানে ইনভেস্ট করে থাকে। না, তারা তো ওটা ট্যাক্স ফ্রি আনতে পারছে, যেটা আমি ট্যাক্স ফ্রি করতে পারছি না। আচ্ছা, তারা ট্যাক্স ফ্রি আনছে ওটা। হ্যাঁ, তারা ওটা ট্যাক্স ফ্রি পাচ্ছে, আমি এটা ট্যাক্স ফ্রি পাচ্ছি না, তখন কিন্তু একটা প্রাইসে ভেরিয়েশন হয়ে যাচ্ছে। তখন কিন্তু আমি তার সাথে প্রতিযোগিতায় টিকতে এটা পারবো না। আপনি যদি এটা হয়ে থাকে এটা ভ্যালিড কোশ্চেন, কিন্তু বিদেশি ইনভেস্টর যখন আসবে এই সেক্টরে করবে, তখন কি এই প্রতিযোগিতা আরো সুস্থ প্রতিযোগিতা হবে না? আপনার টেকনোলজি ট্রান্সফারটা আরো সহজ হবে না? এখানে কি সুষম একটা প্রতিযোগিতার মাধ্যমে সত্যিকার অর্থে যারা মানে ভোক্তা তারা লাভবান হবে কিনা? আসলে না, ভোক্তার লাভবান, এটা আপনি যেটা বলেছেন যে ভোক্তা লাভ হতে গেলে, লাভবান হতে গেলে দেশীয় শিল্পগুলোই তাকে লাভ দিতে পারবে। বিদেশি ইন্ডাস্ট্রিগুলো যা করছে যে ওরা বাংলাদেশের বাজার দখল করার জন্য প্রথম এসে হয়তো তারা বিভিন্নভাবে বিভিন্ন সেক্টরে লোকসান দিয়েও তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাইছে, কিন্তু তারা অন্যভাবে টাকাটা তুলে নিতে চেয়েছে। যেমন বাংলাদেশে একটা বিদেশি কোম্পানি কাজ করছে, তারা এখন প্রসেস মিটের দিকে চলে গেছে, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন গলিতে গলিতে তারা দোকান দিয়ে তারা মাংসের দেশি কোম্পানিরা করতে পারে, তো সেক্ষেত্রে সরকারের দরকার। এখন প্রোডাকশনের যুগ নেই আসলে, আমি যে কথা বলতে চাচ্ছি। আপনার সাথে আমি একমত। সেক্ষেত্রে হচ্ছে যে বিদেশি কোম্পানিগুলো যে ফিনান্সিয়াল যে সাপোর্টটা আছে, আমাদের দেশের কোম্পানিগুলোর ফিনান্সিয়াল ওইরকম সাপোর্ট নেই। সেক্ষেত্রে সরকারকে এগিয়ে আসতে হবে তাদেরকে ফিনান্সিয়াল সাপোর্ট দিতে। আমরা যেটা বলছি যে কৃষি ক্ষেত্রে সরকার 5% ইন্টারেস্টে লোন দিচ্ছে, আমরা পোলট্রি ক্ষেত্রে কিন্তু এই ধরনের লোন পাচ্ছি না। আমরাও সরকারের কাছে দাবি করছি যে আমাদেরকে ওই ধরনের লোন দেওয়া হোক, তাহলে আমাদের কোনো সমস্যা থাকবে না। আমাদের 5% ইন্টারেস্টে যদি লোন দেওয়া হয়, আমরা ওর চেয়ে ভালো ফ্যাক্টরি করতে পারবো, ভালো প্রোডাকশন করতে পারবো, তাহলে আমাদের কোনো সমস্যা থাকবে না। লেভেল প্লেইং ফিল্ড যদি নিশ্চিত করা যায়, তাহলে কারোর জন্য সমস্যার কথা নয় এবং সেটাই হওয়ার কথা। আমাদের কোনো আপত্তি থাকবে একটা না। জিনিস আমি একটু পয়েন্ট আউট করতে চাই আপনাকে, সেটা হচ্ছে যে ফুড সিকিউরিটি এন্ড ফুড সেফটির ব্যাপার যেটা, যেমন আমরা জানি যে মানে একটা বিশেষ আমাদের অন্য একটা দেশ থেকে বেশ কিছু কোম্পানি এখানে বিনিয়োগ করেছে পোল্ট্রি সেক্টরে। জি, এখানে তারা যে 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 তাদের যে ফিডের যে অ্যাডিটিভস যে মিক্সচার, যেটা শুধু ভিটামিন মিনারেল প্রিমিক্স নয়, তারা একটা মিক্স করে বাংলাদেশে নিয়ে আসে। কি মিক্স করে এখানকার লোকদের জানার কথা না, এবং এটা হচ্ছে ট্যাক্স ফ্রি। আচ্ছা, তারা এই সুযোগটা পাচ্ছে। অ্যাট দি সেম টাইম অনেকেই কিন্তু, আমি এই কথাটা মানে বলতে বাধ্য হচ্ছি এই পর্যায়ে এসে, যে এখনো কিছু মানুষ আছেন আমাদের মধ্যে যারা ভাবছেন যে পোলট্রি মিট এতটা সেফ কিনা, ব্রয়লার মিট সেফ কিনা। আমি আগেও বলেছি আপনাকে যে বহুত ধরনের আমার ক্রস চেকিং এবং ল্যাব টেস্ট সবকিছু করার পরে কিন্তু এই জিনিসগুলো আমরা কিন্তু অ্যাপ্রুভ করি এটা ইউজ করার জন্য। তো ফুড সিকিউরিটি বা সেফটির ব্যাপারে যেটা, বিদেশ থেকে যখন একটা মানে কম্বিনেশন অফ মিক্সচার যখন আসে, আমরা জানি না কি হচ্ছে, কারণ ওদের কোনো দায় নেই আমাদের দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থাকে সুন্দর রাখার, আমাদের আছে। সেটার জন্য নিশ্চয়ই আলাদা সরকারি এজেন্সি আছে, তারা দেখবে। Exactly. ধন্যবাদ। আমি আরেকটা বিষয় প্রশ্ন, আমাদের দর্শক সাজ্জাদ, উনি জানতে চাচ্ছেন চিক ফিডের ভ্যালু আরো কমালে এই শিল্পটা টিকে থাকবে। বাচ্চার কথা বলা হচ্ছে, মুরগির বাচ্চার কথা আছে, এই বাচ্চার ফিডে আলাদা ফিড কিনা, সেই ফিডের দাম আসলে কমানোর কথা, এটা কি সম্ভব? হ্যাঁ, এখানে ভেরিয়েশন আছে, স্টার্টার ফিড আছে, গ্রোয়ার ফিড আছে, দেন ফিনিশার ফিড আছে, ফিডের ভেরিয়েশন আছে। কিন্তু ফিডের দামটা ডিপেন্ড করে কিন্তু ইনগ্রেডিয়েন্টসের উপর। এটা ইচ্ছা করলেও কেউ কমাতে পারবে না, ইচ্ছা করলেও বাড়াতে পারবে না, কেন কম্পিটিশনটা অনেক হাই। ইচ্ছা করলে কেউ বাড়িয়ে নিতে পারবে না। বিশ্ব বাজারে যখন ইনগ্রেডিয়েন্টসের দাম বেড়ে যায়, আমরা আগেই বলেছি যে ইনগ্রেডিয়েন্টস গুলো সব বাহির থেকে ইম্পোর্ট করতে হয়। মানে শুধু আমাদের দেশে এখন ভুট্টা উৎপাদিত হচ্ছে 65%-এর মতো, বাকি সব ইনগ্রেডিয়েন্টস বিদেশ থেকে আমরা আনছি। এখানে কম্প্রোমাইজ করা খুব কষ্টকর। তারপরেও বলবো যে প্রথম দিকে যখন পোল্ট্রি ইন্ডাস্ট্রি শুরু হয়, তখনকার সময় যে খাবারের যে দাম ছিল, তার চেয়ে ইনগ্রেডিয়েন্টসের দাম অনেক বাড়ার পরেও 50% দাম। অনেক ধন্যবাদ জনাব সিরাজুল হক। জনাব আব্দুস সবুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আমরা আপনার সাথে আবার কথা বলবো। থ্যাংক ইউ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।